বইয়ের গল্পের চ্যানেলে আজকে আপনারা শুনবেন লেখক সমরেশ মজুমদারের লেখা হিরে বসানো সোনার ফুল এর সপ্তদশ পর্ব। সঙ্গে আছি মৌসুমী হাসান। তিতির বাধ্য হলো বলতে, ওর কথায় কান দেবেন না। না না না, ঠিক আছে। হ্যাঁ, আপনি স্পটে দাঁড়িয়ে আছেন, বাইরে কেউ বেল বাজাচ্ছে, ক্যামেরা থাকছে ও পাশে, ট্রলি করবে। বেলের আওয়াজে আপনি একটু দ্বিধায় পড়েছেন। দ্বিতীয়বার বেল বাজতেই এগিয়ে যাচ্ছেন দরজাটা খুলতে। ঠিক আছে? মাথা নাড়ল তিতির। তারপর চাদরটা খুলে হাতে নিতেই প্রোডাকশনের একজন সেটা নিয়ে সরিয়ে রাখল। রাজানন্দী হাঁক দিলেন, লাইটস, ফ্যান অফ। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল, পাখা বন্ধ হলো। মেকআপ ম্যানের সহকারী ছুটে এলো তিতিরের সামনে, প্যাড দিয়ে ঘাম মুছে দিল কপাল থেকে। মনিটরে চোখ রেখে রাজানন্দী হাঁক দিল, ক্যামেরা রেডি। উত্তরে গলা পাওয়া গেল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে একজন সহকারী ছুটে এসে ক্ল্যাপ স্টিক দিয়ে সরে গেল আড়ালে। রাজানন্দী ঘোষণা করল, অ্যাকশন। মনিটরে তিতিরকে খুব সুন্দর দেখাচ্ছিল। হাত কাটা ব্লাউজের জন্য দুটো হাতকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। বেল শুনে তার মুখে চিন্তার ছাপ পড়ল, একটু দ্বিধা। দরজার দিকে তাকালো, দাঁতের নিচের ঠোঁট। দ্বিতীয়বার বেল বাজতে সে এগিয়ে গেল দরজার দিকে, হাত বাড়ালো লকের দিকে। রাজানন্দী চিৎকার করলো, কাট। জোরালো আলো নিভল, পাখা চলল। রাজা এগিয়ে এলো, গুড। এখন বুঝতে পারলাম কেন তোমার কথা সবাই বলছে। ঠিক যা চেয়েছি মেপে মেপে তাই করছো তুমি। এটা তো মনিটর হলো, টেক করুন, তিতির বললেন। টেকিং তো হয়ে গেছে, মনিটরের দরকার হলো না। ও মা, আগে বলবেন তো। তিতির মাথা নাড়ল, আগে বললে তুমি সতর্ক হয়ে যেতে। নেক্সট সিন। অরূপ এসেছে ফ্লোরে। এসেছি। পেছন থেকে একজন এগিয়ে এলো, অরূপ সেন। 45-এর কাছাকাছি বয়স, এখনো তরুণ নায়ক করে যাচ্ছে। এই যে অরূপ, তোমার সঙ্গে তিতিরের আলাপ আছে? রাজানন্দী বলল, সৌভাগ্য হয়নি। আমি একজন সামান্য অভিনেতা, অরূপ সেন। আর আপনি তিতির। তুমিই বলি, তুমি তিতির। ব্যাস, আর কিছু নয়। তাই তো? হাত বাড়ালো অপরূপ। বাধ্য হয়ে হাত মেলাতে হলো। মিলিয়ে তিতির বুঝতে পারল লোকটার স্পর্শে কোনো মতলব নেই, কিন্তু কাছাকাছি হতেই টক গন্ধ নাকে এলো। এই সময় সুবীর তাকে ডাকলো। বিরক্ত হয়েই সে এগিয়ে গেল। সুবীর চাপা গলা থেকে বলল, তোকে কি এই লোকটার সঙ্গে অভিনয় করতে হইবে? হ্যাঁ, কেন? করিস না, তুই বলে দিয়ে অভিনয় করতে পারবি না। কেন? তিতির অবাক। লোকটার গা থেকে এই সকালে মদের গন্ধ বের হচ্ছে ভুরভুর করে। কখন কি করতে কি করবে, সম্মান নিয়ে টানাটানি হবে। সুবীর বলল। তিতিরের মুখ শক্ত হলো। দাদা, এখানে পরিচালক আছেন, প্রযোজক আছেন, এতগুলি কলাকুশলী আছেন। এদের সামনে কেউ এমন কাজ করতে পারে না যাতে আমার অসম্মান হবে। তুমি একটু বেশি চিন্তা করছো। মোটেই না, এই লাইনটার বদনাম এতকাল শুনে এসেছিলাম, এখন নিজের চোখেই দেখছি। এই জন্য তোকে নিষেধ করেছিলাম এই লাইনে না আসতে। শোন, তোর প্রতিবাদ করা উচিত। তুই যদি না পারিস তাহলে আমি ওদের ডেকে বলছি। সুবীর বেশ উত্তেজিত। এ সময় রাজানন্দীর গলা কানে এলো, তিতির, কুইক। তিতির বলল, তুমি একটা কথাও বলবে না, আমি শিশু নই দাদা। তারপর লম্বা লম্বা পা ফেলে সেটে ঢুকে পড়ল। অরূপ সেন চমৎকার অভিনয় করল, বরং নিজের অভিনয়টা যে কাট হলো তা বুঝতে পারছিল তিতির। সে রাজানন্দীকে অনুরোধ করলো দৃশ্যটি আবার গ্রহণ করার জন্য।
রাজানন্দী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? আমার অভিনয় ঠিক হয়নি, জড়তা ছিল, তিতির বলল। রাজানন্দী অবাক, সে কি? তুমি কি ইচ্ছে করে ওরকম অভিনয় করনি? অরূপ সেন শুনছিল পাশে দাঁড়িয়ে। আমাকে ঘরে ঢুকতে দেখে তো আপনার নার্ভাস হয়ে যাওয়ার কথা। আপনার যদি মনে হয় জড়তা ছিল, তাতে সাপে বর হয়েছে। নার্ভাসনেসটা চমৎকার ফুটেছে, বাড়াবাড়ি বলে মনে হয়নি। মনিটরে দৃশ্যটা দেখানো হলে তিতিরের ভালো লাগলো। হঠাৎ অরূপ সেন বলল, আচ্ছা, আপনাকে রাজা বলেছিল আমার আসা আপনার পছন্দ হয়নি? এটুকু মনে রেখে কথা বলতে। যদি বলতো আপনি যে নার্ভাস হয়ে পড়েছেন তা বোঝাতে, তাহলে আপনি কীরকম এক্সপ্রেশনের কথা ভাবতেন? তিতির চোখ বন্ধ করলো, ভাবল, তারপর হেসে স্বীকার করলো, সত্যি জানি না, আসলে আমি তো সবে অভিনয় শিখছি, আপনি বলুন না। অরূপ সেন বলল, সবাই যা করে, তোতলায়, হাত কাঁপায়, কথা বলতে বলতে ধপ করে চেয়ারে বসে পড়ে। কেউ কেউ কপালে ঘাম তৈরি করে নিয়ে ঠোঁটে দাঁতে চাপড় দেয়। এগুলো কি করা উচিত? তিতি জিজ্ঞাসা করল। নার্ভাসনেস তো এরকমেরই হয় না, কম বেশি নির্ভর করে কারণের উপর। আপনি যা করছেন আমার কাছে তা পারফেক্ট বলে মনে হয়েছে। তখন আলো জ্বলছিল, পাখা ঘুরছিল, ক্যামেরার অ্যাঙ্গেল বদলাবে বলে তোড়জোড় করছিল। তিতির আবিষ্কার করলো সুবীর ফ্লোরে নেই। কোথায় গেল? কখন থেকে নেই? যদি তার কথা শোনার পর চোখ খুলে এবং স্টুডিও থেকে চলে যায়, তাহলে আনন্দের ব্যাপার হবে। কিন্তু ফ্লোরের বাইরে গিয়ে ঘোট পাকালো মুশকিল। কি ভাবছেন ভাই? মোড়া দিয়েছে, বসুন। অরূপের গলা শুনল সে। তিতির হেসে মোড়ায় বসল। অরূপ একটা মোড়া টেনে নিয়ে গলা তুলে বলল, ফ্যানটা এদিকে দয়া করে ঘুরিয়ে দাও ভাই। স্বপন দত্ত এলো। খুব ভালো হচ্ছে, কিন্তু দাদা ভাই, তুমি সাত সকালেই খেয়ে এসেছ? অরূপ সেন বলল, আর বাপের পয়সায় খাচ্ছি না। স্বপন দত্ত বলল, তা ঠিক, কিন্তু তুমি তো একা অভিনয় করছো না, তোমার সহশিল্পী তো পছন্দ নাও করতে পারে গন্ধটা। এটা ভাবছো না কেন? অরূপ তাকালো তিতিরের দিকে 1 সেকেন্ডের জন্য, তারপর স্বপন দত্তকে বলল, এই কথাটাই তোমাদের ভাবা উচিত ছিল। আমাকে নেয়ার সময় তোমরা এই তথ্যটা জানতে, জেনেও নিয়েছো যখন তখন। অন্য শিল্পীদের ব্যাপারটা জানিয়ে দেওয়া তোমাদের উচিত ছিল। কিন্তু আমি তো শুধু তিতিরের সঙ্গে কাজ করলাম। তিতির, আপনার কি খুব অসুবিধা হয়েছে? তিতির মাথা নেড়ে না বললে মুখে কিছুই বলল না। অস্বস্তি হতে পারে গন্ধের জন্য, আমার কথার নিশ্চয় নয়। না, তিতির বলল, আপনার কথাবার্তা একটু অস্বাভাবিকতা নেই। গন্ধের জন্য যদি অসুবিধা হয়, তাহলে ভাই আমার করার কিছু নেই। আমি তো এ ব্যাপারে কিছু বলিনি, তিতির বলল। তাহলে স্বপন, কথাটা তুমি তুললে কেন? অরূপ জানতে চাইল। থাক, ওর যখন আপত্তি হচ্ছে না, তখন অন্য প্রসঙ্গে কথা বলো, স্বপন দত্ত বলল। হঠাৎ তিতিরের খেয়াল হলো, সে স্বপন দত্তকে জিজ্ঞাসা করল, আমার দাদার সঙ্গে কি আপনার এ ব্যাপারে কথা হয়েছে? স্বপন দত্ত হাসল। থাক না ও কথা, উনি এখন কোথায়? আমাদের অফিস রুমে নিয়ে গিয়ে বসিয়েছি, এই নিয়ে চিন্তা করার দরকার নেই। ঘণ্টাখানেক শুটিংয়ের পর তিতির বুঝতে পারল অরূপ সেন সত্যিকারে ভালো অভিনেতা এবং সে কিছুই জানে না। ব্যাপারটা উপলব্ধি করা মাত্র সে মাঝে মাঝে অরূপ সেনের পরামর্শ চাইছিল। দ্বিতীয়বারে অরূপ সেন বলল, দেখুন, আমি যা বলবো তা রাজার অপছন্দ হতে পারে, কিন্তু উনি তো কিছু বলছেন না, ঠিক কী অভিনয় চান তাও বুঝিয়ে দিচ্ছেন না। অরূপ সেন রাজাকে ডাকল। আমরা যদি অভিনয়ের ব্যাপারটা নিজেদের মতো করে নিই, তোমার আপত্তি আছে? থাকলে তুমি মুখ খুলো। না না না, বেশ তো হচ্ছে।
তোমাদের যাতে সুবিধা হয় তাই করো। লাঞ্চের আগে অরূপের সঙ্গে তিতিরের কাজ ছিল। কয়েকবার রিহার্সাল দেওয়ার পর অরূপ বলল, এখনও টেক করতে মিনিট 10 বাকি আছে, আমি একটু আসছি। বলে আর দাঁড়ালো না। স্বপন দত্ত কাছেই ছিল, বলল, এই হলো মুশকিল। বুঝলাম না, তিতির বলল। অরূপ মেকআপ রুমে গেল কয়েক ঢোক মদ গিলতে। সে কি, স্টুডিওর মধ্যে খাওয়া যায়? না, কিন্তু কেউ যদি ফ্লাক্সে জল মিশিয়ে নিয়ে আসে তাহলে স্পেসিফিক কমপ্লেন ছাড়া কিছু করা যাবে না। কিন্তু উনি তো এখানে আসার আগেই খেয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু 3 ঘন্টা অন্তর অন্তর ওর খাওয়া চাই। কতবার? ঘুমিয়ে না পড়া পর্যন্ত। মাতাল হয়ে যান না? এইটিই আশ্চর্য ব্যাপার। আজ অব্দি কেউ ওকে মাতাল হতে দেখেনি। যেন মদ নয়, শরবত খাচ্ছে। সাউন্ড রেকর্ডিস্টরাও ওর সংলাপে কোনো জড়তা পায়নি। কিন্তু এতে তো উনি অসুস্থ হয়ে পড়বেন। স্বাভাবিক। অন্য শিল্পীরা আপত্তি করেন না? কেউ কেউ করেন। ভীষণ মুডি মানুষ। তাকে পছন্দ করছে না জানলে কাজ ছেড়ে দেন। আর এই কারণেই ওকে অনেকে মেনে নিতে চায় না। অত বড় শিল্পী ঠিকঠাক প্রতিষ্ঠা পেল না শুধু মদ খাওয়ার জন্য, এটা ভাবতেই খারাপ লাগে। স্বপন দত্ত বলল, এরকম কতদিন ধরে চলছে? দিদি জিজ্ঞাসা করল। বছর 5। তার আগে উনি থিয়েটার করতেন, গ্রুপ থিয়েটার। 10 মিনিটের মধ্যে চলে এলো অরূপ। এসে গলা খুলল, জলদি করো ভাই, সময় নষ্ট হচ্ছে। প্রযোজকের ক্ষতি মানে আমাদের ক্ষতি। রাজা নন্দী জিজ্ঞেস করল, তুমি তৈরি? 100%। আবার অভিনয়। একেবারে বড় দৃশ্যটা তোলা হয়ে গেল। দুজনের কারো ভুল হলো না। স্বপন দত্ত হাততালি দিল। অরূপ বলল, তিতির, ওয়েল ডান। আমি কোথায়? অভিনয় তো আপনি করলেন। তাই নাকি? কিন্তু তুমি তো বোধহয় খুব গন্ধ পাচ্ছিলে না। হ্যাঁ, এবার একটু বেশি। বুঝতে পেরেছি। না, তোমার সঙ্গে অভিনয় করতে হলে বটকা খেয়ে আসতে হবে। বুঝলে, বটকায় গন্ধ তেমন বের হয় না। হাসল অরূপ সেন। কিছু একটা বলতে গিয়ে শেষ মুহূর্তে সামনে নিল তিথি। অরূপ সেটা লক্ষ্য করে বলল, ভাই তিথি, তোমাকে একটা কথা বলি। আমার সঙ্গে কথা বলার সময়ে ভুলেও কোনো উপদেশ এই মদ সংক্রান্ত ব্যাপারে দিও না। না, আমার সেই দৃষ্টটা নেই। কিন্তু কোনো দিনও যদি অভিনয় করতে করতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, কথা জড়িয়ে যায়, সেদিন থেকে আর অভিনয় করব না। অরূপ চলে গেল। লাঞ্চের সময় মেকআপ রুমে এসে চক্ষু স্থির তিথিদের। সুবীর ভাত খাচ্ছে। 5 রকমের পদ 5টি বাটিতে। একজন প্রোডাকশনের ছেলে সামনে দাঁড়িয়ে। শেফালি মেকআপ নিয়ে বসে আছেন। ওকে দেখে বললেন, দেখো তো কাণ্ড, সেই 7 সকালে ডেকে এনে এতক্ষণ বসিয়ে রেখেছে। বললেই বলছে এই হয়ে গেল। খেতে খেতে সুবীর বলল, আপনার প্রতিবাদ করা উচিত। কিভাবে প্রতিবাদ করব? শেফালি বললেন, কাজ না করে চলে যান, ওরা বুঝবে ঠেলা। বাহ, স্টুডিওতে এসে কাজ না করে চলে গেলে বদনাম হবে না? আর কেউ কাজ দেবে? তাছাড়া টাকাটাও তো পাবো না। শেফালি হাসলেন। ওদের বিরুদ্ধে কারো কাছে কমপ্লেন করা যায় না? আমাদের আর্টিস্ট ফোরাম আছে, তাদের নিয়ম অনুযায়ী আমরা একটা দিনের জন্য চুক্তিবদ্ধ। কখন কাজ করাবে সেটা পরিচালক ঠিক করবে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না। সুবীর মাছের মাথা মুখে নিয়ে বলল, এটা তো অরাজকতা। বলে বোনের দিকে তাকালো। তুই এই পরিবেশে কাজ করতে এসেছিস? দিদির কিছু না বলে চেয়ারে বসলো। প্রোডাকশনের ছেলেটি জিজ্ঞাসা করলো, দিদি, আপনার খাবার নিয়ে আসি? কি খাবেন, ভাত না রুটি? তিতির বলল, একটু পরে। সে সুবীরের খাওয়া পর্যন্ত অপেক্ষা করলো। টয়লেটে গিয়ে মুখ ধুয়ে রুমালের হাত মুছতে মুছতে বেরিয়ে এসে ছেলেটিকে জিজ্ঞাসা করলো সুবীর, পান হবে? তিতির বলল, না, হবে না। দাদা, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। তার মানে? সুবীর হতভম্ব।
তুমি এখানে থাকলে আমি কাজ করতে পারছি না। তুই আমাকে অপমান করছিস তিথির। নিজেকে সম্মান বাঁচাতে এছাড়া আমার উপায় নেই। প্লিজ আমাকে বিরক্ত করো না। তিতির এক নিঃশ্বাসে কথাগুলো বলল। সুবীর ইতস্তত করল। একটু পর চুপচাপ বেরিয়ে গেল। তিথি ছেলেটিকে বলল, নিয়ে এসো, খুব কম করে আনবে। তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গিয়েছিল। অন্যদিন বাড়ি ফিরতে 7:30-8টা হয়। আর 6টার মধ্যেই ফিরল। আবার সে পথ দিয়ে আসা যাওয়া করছে, সেই পথ দিয়ে সে তো চোখ বন্ধ করেই আসতে পারে। কিন্তু ভদ্রমহিলা যখন ডাকলেন, এই রঞ্জনা না, তখন ভালো করে দেখেও চিনতে পারল না। চিনতে পারছো না? ভদ্রমহিলা হাসলেন। বেশ মোটাসোটা, মায়েদের বয়সী, গোলগাল ফর্সা মুখ। রঞ্জনা অবশেষে চিনতে পারল। হেসে বলল, অনেকদিন তো দেখিনি। কেমন আছেন কাকিমা? আমাদের আর থাকা, যাওয়ার কোনো জায়গা নেই বলে থেকে গেছি। কিন্তু আমি কে বলো তো? কৃষ্ণা কাকিমা। যাক, চিনতে পেরেছ। আমার ডাক শুনে এমনভাবে তাকালে যে ভাবলাম ডেকে ভুল করেছি। না না না, একটু অন্যমনস্ক ছিলাম। অবশ্য মনে থাকবে কি করে, বহুকাল তো দেখাই হয়নি। তোমার কাকা মারা যাওয়ার পর তো বেশ কয়েক বছর বাড়ির বাইরেই পা দিইনি। একবার তুমি তোমার বাবার সঙ্গে আমাদের বাড়ি এসেছিলে। তখন তুমি স্কুলে পড়ো। তোমার কাকা না থাকায় বিয়ের নেমন্তন্ন পেয়েও যেতে পারিনি। তা তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে। ছেলে মেয়ে? রঞ্জনা নীরবে মাথা নেড়ে বলল, না। এই এক হয়েছে। আজকালকার মেয়েরা বিয়ে করবে কিন্তু সহজে মা হতে চাইবে না। আরে বাবা, বাচ্চা মানুষ করার যে বয়সটা মেয়েরা পায় তা পেরিয়ে গেলে কষ্টটা হাড়ে হাড়ে টের পাবে সবাই। তা জামাই কি কলকাতায় নেই? কৃষ্ণা কাকিমা জিজ্ঞাসা করলেন। কেন? বাহ, তোমাকে তো অনেকদিন ধরে বাপের বাড়িতে দেখছি। জানালে বসে থাকি তো দেখতে পাই। কখনো তো এতদিন বাপের বাড়িতে থাকুনি, তাই ভাবলাম জামাই বাইরে গেছে। না, ও ওখানেই আছে। ওমা, তোমার বরকে খুব ভালো মানুষ বলতে হবে। কেন? এতদিন তোমাকে বাপের বাড়িতে থাকতে দিয়েছে। তোমার কাকা যতদিন বেঁচে ছিল, তা আমার বিয়ের পর প্রায় 25 বছর। 25 বছরে আমি 40 দিনও বাপের বাড়িতে গিয়ে থাকিনি, থাকতে দেয়নি। আপনাদের সময় তো এখন নেই কাকিমা। রঞ্জনা ইচ্ছে করে একটু রুক্ষ হলো। এখন স্বামী তো আমাদের মালিক নয় যে সে থাকতে দিলে হবে আমি থাকবো, নইলে নয়। আমার নিজের বাপ মার কাছে থাকার জন্য আমার ইচ্ছেটাই শেষ কথা। আচ্ছা চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে অনেকক্ষণ রাস্তায় দাঁড় করেই রেখেছি। রোজ সকালে বের হতে দেখি। চাকরি বাকরি করো নাকি? হ্যাঁ। রঞ্জনা আর দাঁড়ালো না। মনটা বিশৃঙ্খ হয়ে গিয়েছিল। এই কৃষ্ণা কাকিমাকে খুব কমই সে দেখেছে। পাড়ায় থাকেন। ওর স্বামী বাবাকে দাদা বলতেন। সেই সূত্রে কাকা। বিধবা হয়ে জানালায় বসে দিনরাত হয়তো লক্ষ্য করেন কে যাচ্ছে কে আসছে। ঘরে বসে যা ইচ্ছে করার স্বাধীনতা তার থাকতে পারে। কিন্তু রঞ্জনা যে অনেকদিন বাপের বাড়িতে আছে সেটাও তিনি লক্ষ্য করবেন। বাপের বাড়ি? কেন বাপের বাড়ি? এই শব্দটা কেন বিবাহিতা বাঙালি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হবে? কেন মায়ের বাড়ি নয়? নিজের বাড়ি তো বটে। বাবা যেহেতু পুরুষ আর বাড়িটার মালিকানা সাধারণত পুরুষদের হাতে থাকে, তা কি বাপের বাড়ি বলার চল? তাহলে অবিবাহিত মেয়ের ক্ষেত্রে সে যে বাড়িতে থাকছে তাকে তার বাপের বাড়ি বলা হবে না? হাঁটতে হাঁটতে খুব রাগ হচ্ছিল রঞ্জনার। দরজা খুলল মা। খুলেই নিচু গলায় বলল, সুবীর এসেছে। কপালে ভাঁজ পড়ল রঞ্জনার। সেটা দেখার জন্য অবশ্য মা দাঁড়িয়ে থাকেনি। এখানে আসার পর মা এই ব্যাপারটা নির্লিপ্ত থেকেছে। সুবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন করেনি। কিন্তু এই মুহূর্তে কথা বলার ধরনে পরিষ্কার তিনি অনুমান করতে পেরেছেন। কিন্তু সুবীর এলো কেন? তার কাছে ক্ষমা চাইতে? নিয়ে যেতে? রঞ্জনা ঠিক করলো যে জন্যই আসুক সে খারাপ ব্যবহার করবে না। এই বাড়িতে সুবীর এখন অতিথি।
বসার ঘরে দরজায় গিয়ে দাঁড়াতে সুবীরের সঙ্গে চোখাচোখি হলো। সোফায় গা এলিয়ে বসেছিল সুবীর। রঞ্জনা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? কি ব্যাপার মানে? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আসার জন্য কৈফিয়ত দিতে হবে? যতদিন এ বাড়ির জামাই হয়ে আসবে ততদিন। আমি কি এখনো এ বাড়ির জামাই নই? কথা শেষ করতে না দিয়ে প্রশ্ন করলো সুবীর, তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো? ঝগড়া তুমিই করছো, আমাকে দেখা মাত্র প্রশ্ন করলে কি ব্যাপার। তোমার খারাপ লাগলে আমি দুঃখিত। তোমার বাবা আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর তুমি একবারও আসোনি, ফোন করোনি। যদিও অফিসে ব্ল্যাঙ্ক ফোন করার অভ্যেসটা পাল্টাওনি, তাই তোমাকে দেখে মনে হলো খুব জরুরি কিছু ঘটেছে বলেই এসেছো। রঞ্জনা বলল, ঠিক তাই। একটা সিগারেট ধরালো সুবীর, ধোঁয়া ছাড়ল। তারপর বলল, তুমি দেখছি আগের থেকে অনেক সুন্দরী হয়েছ। থ্যাঙ্কস। অস্বস্তি হলো রঞ্জনার। একটু বেশি নয়, মুটিয়েছ হয়তো। আর এসব মেয়েদের হয় যখন তাদের মনে সুখ থাকে, চেহারায় সুখী সুখী ভাব ফুটে ওঠে। আমাকে ছেড়ে এসে তুমি তো ভালোই আছো। সুবীর ধোঁয়া ছাড়ল। নিজেকে সামলালো রঞ্জনা। বলল, চা খাবে? আগে না, চা খাওয়ার জন্য আমি এত দূর আসিনি। শোনো, তুমি নিজে চা করছো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুমি কোন অধিকারে আমার বোনটাকে নষ্ট করবে? ওর মনে আমার বিরুদ্ধে বিষ কেন ঢোকালে? কি যাতা বলছো তুমি? আমি যাতা বলছি মানে বানিয়ে বলছি? যে মেয়ে আমার দিকে মুখ তুলে কথা বলতে সাহস পেত না, সে আজ আমাকে অপমান করে তাড়িয়ে দেয় কোন সাহসে? কি বলছো তুমি? দিদি তোমাকে অপমান করেছে? হ্যাঁ, স্টুডিওর 5 জনের সামনে অপমান করে তার সামনে থেকে চলে যেতে বলেছে। এরকম ঘটনা কখনো ঘটবে আমি ভাবতেও পারিনি। বলতে বলতে 2 হাতে মুখ ঢেকে ফুঁফিয়ে উঠল সুবীর। সুবীর কাঁপতে লাগলো। হতভম্ব হয়ে গেল রঞ্জনা। কিছুক্ষণ চুপ করে থেকে সে জিজ্ঞাসা করল, তুমি সত্যি বলছো? তার মানে আমি নিজের বোনের নামে বানিয়ে বলতে এসেছি? হাত সরালো সুবীর মুখ থেকে, চোখে গালে জল। কি করেছিলে তুমি? আমি কিছুই না, ওর ভালো করতে চেয়েছিলাম। যেমন? স্টুডিওতে একপাল হায়না ঘুরে বেড়াচ্ছে, তাদের হাত থেকে বাঁচাতে আমি সঙ্গে গিয়েছিলাম। যা ঠিক নয়, অন্যায়, তার প্রতিবাদ করেছিলাম। তা তিনি যখন বুঝলেন আমি পাশে থাকবো, পাহারা দেব, তখন ভাবলেন স্বাধীনতা চলে যাবে। আর সঙ্গে সঙ্গে অত লোকের সামনে মুখের ওপর বলে দিলেও স্টুডিও থেকে চলে যেতে। ব্যাপারটা এত সহজ বলে আমার মনে হচ্ছে না। তা তো হবেই না, একটু একটু করে তুমি ওকে আমার বিরুদ্ধে তৈরি করে দিয়ে এসেছো। এই যে আমার ওপর রাগ দেখে তুমি চলে এসেছো, আর তোমার শ্বশুর তোমাকে এখানে পৌঁছে দিয়ে গেছেন, এটাও সে দেখেছে। আমার বিরুদ্ধে গেলে ওই বৃদ্ধের সমর্থন পাওয়া যায় জেনে ওর সাহস বেড়েছে। বৌদি যা করছে এখন তাই সে করতে চাইছে, করছে। সুবীর বলল। হেসে ফেলল রঞ্জনা। তোমার বিরুদ্ধে গেলে তোমার বাবার সমর্থন কেন পাওয়া যাবে? কি বলতে চাইছো? আমি তো বলিনি, তুমিই বললে। হ্যাঁ, ওই বৃদ্ধ আমাকে পছন্দ করেন না। কেন করেন না? কারণ মা আমাকে যে বেশি স্নেহ করেন তা উনি কখনো পছন্দ করেননি। দেখো সুবীর, তুমি আমাকে নাম ধরে ডাকলে কেন? তাতে তোমার অসম্মান হলো নাকি? আগেও তো কয়েকবার ডেকেছি। আফটার অল তুমি এখন আমার স্বামী, প্রভু নও। আর যেদিন স্বামী থাকবে না সেদিন সুবীরবাবু বলতে নিশ্চয়ই অসুবিধা হবে না। যা ইচ্ছে তাই বলো। সুবীর চোখ বন্ধ করলো। আমি ভেবে পাচ্ছি না তুমি এরকম করছো কেন। 2001 সালের মানুষ হয়েও কেন গত শতাব্দী মানুষের মতো আচরণ করছো? তুমি নিজে মেয়েদের সঙ্গে চাকরি করবে, বন্ধুদের সঙ্গে তাদের মদ খাওয়ার সময় বারে বসে খাবার খাবে, আর তোমার বউ চাকরি করতে গেলে ভাববে অসতী হয়ে গেল। তোমার বোন সিরিয়ালে অভিনয় করতে গেলে ভাববে হায়নারা ছিঁড়ে খাবে। এটা সম্পূর্ণ বিপরীত ব্যাপার নয়? তোমাকে আগে অনেক বুঝিয়েছি, এখন তোমাকে দেখলে আমার শরীর গুলিয়ে ওঠে। নিশ্চয়ই তিতিরের কাজের জায়গায় কি উৎপাত করেছ?
নইলে তোমাকে মুখের ওপর চলে যেতে বলার মেয়ে তিতির নয়। এখনো সময় আছে, নিজেকে সূর্যে নাও। মনে রাখো, কেউ আজকাল আর ঘাসে মুখ দিয়ে চলে না। অন্যায় চাপিয়ে দিলে তা মেনে নেওয়ার দিন শেষ হয়ে গেছে, রঞ্জনা বলল। হঠাৎ সুবীরের গলার স্বর বদলে গেল। রঞ্জু, প্লিজ আমার কথা শোনো। বলো। আমি আমার পরিবার সব ভেঙে নষ্ট হয়ে যাবে। একমাত্র তুমিই পারো বাঁচাতে, সব দিক থেকে রক্ষা করতে। প্লিজ জেদ ধরে থেকো না। আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি ফিরে চলো, কাতর গলায় বলল সুবীর। কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলো রঞ্জনা। জিজ্ঞাসা করলো, তারপর? তুমি গিয়ে সংসারে হাল ধরলে তিতির নিজের ভুল বুঝতে পারবে। প্রথম কথা, সংসারের হাল আমি কখনোই ধরিনি, ওটা তোমার মাই ধরেছে। খামোখা আমি তার হাত থেকে হাল কেড়ে নিতে যাব কেন? দ্বিতীয়ত, তিতির কোনো ভুল করছে কিনা আমি জানি না। ভুল না করলে সেটা বোঝার তো কোনো কারণ নেই। হাল ধরা মানে সংসারে মন দেওয়া। মায়ের তো বয়স হচ্ছে, একটু একটু করে তোমাকে তা বুঝে নিতে হবে সব। আর তিতিরের যা বয়স হয়েছে, ওই বয়সে চোখে আঙ্গুল দিয়ে না দেখিয়ে ভুল বোঝা সম্ভব নয়। তুমি বাড়িতে আছো, সংসার করছো, দেখলে ওর হয়তো পরিবর্তন হবে, হয়তো বিয়ে করে সংসারী হতে চাইবে। সুবীর বলল। এখনো কিছু মানুষ অসুস্থ ছেলের বিয়ে দেন, পাগল মেয়ের অসুখ লুকিয়ে বিয়ে দেন এই ভেবে যে বিয়ের পর সব সেরে যাবে। এরা মানুষের শত্রু। কিন্তু আমি আসলে ঠিক বুঝিয়ে বলতে পারছি না। আমি যদি ওই বাড়িতে গিয়ে চাকরি ছেড়ে রান্নাবান্নার ঘর পরিষ্কার করতে থাকি, তাহলে তুমি খুব সহজে তোমার বোনকে হুকুম করতে পারবে অভিনয় ছেড়ে দিতে, তাই তো? হ্যাঁ, মানে আমি রাজি আছি, রঞ্জনা বলল। সত্যি? মুখ চোখে খুশি ঠিকরে উঠল সুবীরের। কিন্তু একটা শর্ত আছে। বেশ, বলো। উঠে দাঁড়িয়েছিল সুবীর উত্তেজনায়। শুধু রান্না বান্না নয়, তা করে আর কতটা সময় কাটবে? তোমার বোনের বিয়ে হবে, বাবা মার বয়স হয়েছে, তারাও চলে যাবেন, আমার সময় কাটবে কি করে? অতএব আমার সন্তান চাই, নিজের সন্তান। তার জন্য আমি তোমার প্রস্তাব মেনে নিতে পারি। সোজা হয়ে দাঁড়িয়ে রইল সুবীর, মাথা নামালো। কি হলো, কথা বলছো না যে? আমাকে অপমান করছো রঞ্জনা? কীরকম? কাউকে তার অক্ষমতার কথা তুলে খোঁটা দেওয়া অপমান নয়? আমি জানি না, আমি তোমার বাড়িতে যেতে পারি, কিন্তু আমার সন্তান চাই। সেটা সম্ভব নয় যেন তুমি চাইছো। কেন সম্ভব নয়? তোমার পক্ষে বাবা হওয়া সম্ভব নয়, কিন্তু আমার তো মা হতে কোনো অসুবিধে নেই। আর আমি মা হলে লোকে তোমাকে বাবা বলে মেনে নেবে। রঞ্জনা, চাপা গর্জন করে উঠল সুবীর। চেঁচিও না। তোমার অক্ষমতার কথা নিশ্চয় 5 জনকে জানাতে চাও না। তুমি কিভাবে মা হতে পারো? কেন? বিজ্ঞানের সাহায্য নিয়ে। তোমার লজ্জা লাগছে না ভাবতে কার না কার? এবার তুমিই আসতে পারো। রঞ্জু, প্লিজ ওই শব্দটা তুমি উচ্চারণ না করলে খুশি হব। সুবীর দাঁড়ালো না, নিঃশব্দে বেরিয়ে গেল। রঞ্জনা উঠল না, সে চোখ বন্ধ করে বসে রইল। এর মধ্যে কখন যে মা এসে পাশে বসেছে টের পায়নি সে। পেতেই দ্রুত চোখের জল মুছল। মা বলল, এতদিন এসব কথা বলিসনি কেন? মাথা নাড়ল রঞ্জনা, কথা বলতে পারল না। আমি সব শুনেছি। সুবীর যদি রাজি হয়ে যেত তাহলে নিজেকে জলাঞ্জলি দিতিস, এতে তো তোমরা সবাই খুশি হতে। রঞ্জনা উঠে দাঁড়ালো। না, হতাম না, জোর গলায় মা বলল। আচমকা কেঁপে উঠল রঞ্জনা। দু হাতে মাকে জড়িয়ে ধরল সে। মায়ের হাত এখন তার পিঠে। কেউ কোনো কথা বলছিল না। বাড়িতে ফিরে বিস্তর ঝামেলার মুখোমুখি হতে হবে বুঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল তিথি। লাঞ্চের পর শুটিং করতে গিয়ে কিছুতেই যা করা উচিত তা করতে পারছিল না, অথচ রাজা তাকে কিছুই বলছে না। সিরিয়ালের শুটিং বেশ তাড়াহুড়ো করে করা হয়, যেন সময় ফুরিয়ে যাচ্ছে, যত পারো বেশি কাজ তোলো। ফলে অভিনয়ের খামতি তেমনভাবে চোখে না পড়লে উপেক্ষা করা হয়। একটা দৃশ্য শেষ হওয়ার পর রাজার নির্দেশ, যখন ক্যামেরাম্যান আলোগুলোকে অন্যভাবে গুছিয়ে নিচ্ছে, তখন অরূপ সেন যেন ডাকলো।
ভাই তিথির, এদিকে এসো। এই একটা চেয়ার দাও তো তিতিরকে। আধা অন্ধকার জায়গায় বসেছিল অরূপ সেন। প্রোডাকশনের একজন চেয়ার নিয়ে যেতে তিথির বসল। অরূপ সেন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? মানে? অবাক হলো তিথি। নতুন করে নাকে মদের গন্ধ লাগলো। অর্থাৎ এর মধ্যে অরূপ সেন আবার পান করেছেন। মন দিতে পারছো না কেন? হ্যাঁ মানে ঠিক লাঞ্চের আগে যেভাবে করছিলে এখন তার ধারে কাছে যাচ্ছে না। রাজা ব্যাপারটাকে উপেক্ষা করছে বটে, কিন্তু দর্শক করবে না। তাদের রায়টাই কিন্তু শেষ কথা। তিতির মাথা নাড়ল। অরূপ সেন যে সত্যি কথা বলছেন এটা তার থেকে ভালো কেউ জানে না। তোমার দাদা চলে গেছেন? অরূপ সেন জিজ্ঞাসা করলো। হ্যাঁ। তিতির চোখ তুলল। তাহলে তো এই নিয়ে ভাববার কোনো কারণও নেই। আপনি? হ্যাঁ, আমার কানে এসেছে। শুধু আমার কেন, এখনকার সবাই জানে যে ভদ্রলোক অকারণে তোমার ব্যাপারে নাক গলাচ্ছেন। জেনে শেষ পর্যন্ত তুমি তাকে চলে যেতে বলছো। সবাই জানে? হ্যাঁ। স্টুডিওতে কথা হাওয়ায় ভাসে। কথা যে বলে দেয়ালেরও কান আছে, তা এখানে এলে সত্যি বলে মনে হয়। একটা ঘটনা শোনো। সেটা অনেক বছর আগের কথা। তখন উত্তম কুমার মধ্য গগনে। তিনি শুটিং করতে ছিলেন ইন্দুপুরীতে। মিনিট 5 দূরে স্টুডিও টেকনিশিয়ানে অন্য একটা ছবির শুটিং চলছিল। নায়িকা প্রধান কাহিনী এবং সবচেয়ে জনপ্রিয় নায়িকা ওই চরিত্রে অভিনয় করছেন। ছবিটিতে উত্তম কুমার নেই। সেই সময় এক তরুণ অভিনেতা যিনি উত্তম কুমারের খুব স্নেহধন্য ছিলেন, হঠাৎ সকালে ফোন পেলেন নায়িকার প্রধান ছবির পরিচালকের কাছ থেকে দেখা করার জন্য। তিনি এলেন। ছবিটির খবর তখন কাগজে ছাপা হয়ে গিয়েছে। তরুণ অভিনেতা এসে দেখলেন তার এক বন্ধু, যিনি নাটকে অভিনয় করতে খ্যাতি পেয়েছেন, ওই ছবিতে অভিনয় করছেন। বন্ধুকে দেখে খুব খুশি হয়ে হাত মিলিয়ে ভদ্রলোক পরিচালকের সঙ্গে দেখা করলেন। পরিচালক গম্ভীর এবং চিন্তিত মুখে তার দিকে বললেন, নায়িকার সঙ্গে দেখা করতে। এই নায়িকার তখন এত প্রতাপ যে তার ইচ্ছে অনিচ্ছের ওপর শুটিংয়ের দর্শক নিয়ন্ত্রিত হয়। প্রেসের সঙ্গে দেখা করেন না, গ্রিন রুমে ঢোকার সাহসও কারণ নেই। পরিচালক তাকে নায়িকার কাছে পৌঁছে দিয়ে চলে গেলেন। নায়িকা ভদ্রলোককে বললেন, যান মেকআপ নিন, আপনাকে এই ছবিতে অভিনয় করতে হবে। অভিনেতা তো আকাশ থেকে পড়লেন, একই সঙ্গে খুব আনন্দ পেলেন। অত বড় নায়িকার সঙ্গে কাজ করা তো তার কাছে তো স্বপ্নের ব্যাপার। খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, চরিত্রটা কি? নায়িকা জানালেন, তার স্বামীর চরিত্রে যিনি অভিনয় করছেন তাকে পাল্টাতে হবে। ভদ্রলোকের অভিনয় এই নাটকে চলবে না, তাকে বদলে ফেলতে হচ্ছে। সেই চরিত্রে অভিনেতাকে নামতে হবে। প্রস্তাব শুনে অবাক হয়ে গেলেন ভদ্রলোক। একটু আগে যার সঙ্গে হাত মিলিয়ে এসেছেন তিনি এখনও জানেন না 3 দিন শুটিং করার পরও তাকে বাদ দেওয়া হচ্ছে। ভদ্রলোক বললেন, যিনি ওই চরিত্রে অভিনয় করছেন তিনি কি জানেন? আমি জানি না, ওর হচ্ছে না তাই বাদ হচ্ছে। শিল্পের ব্যাপারে আমি নির্মম, কিন্তু ওর নো অবজেকশন চিঠি পেলে আমার পক্ষে কাজ করা সম্ভব। এরকম উত্তর আশাই করেননি ভদ্রলোক লীলা। কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, কি বলছেন আপনি? ঠিকই বলছি, অভিনয় করতে চাইলে বলে বিবেক বিসর্জন দিতে পারি না ম্যাডাম। আচ্ছা, নমস্কার। আর কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে গিয়েছিলেন মেকআপ রুম থেকে। কারোর সঙ্গে কথা না বলে স্টুডিও থেকে সোজা ট্রাম বেরিয়ে গিয়েছিলেন মেকআপ রুম থেকে। কারোর সঙ্গে কথা না বলে স্টুডিও থেকে সোজা ট্রাম ডিপোয় চলে এসেছিলেন হাঁটতে হাঁটতে। তারপর কি মনে হতে ইন্দ্রপুরী স্টুডিওতে ঢুকে উত্তম কুমারের সঙ্গে দেখা করতে গেলেন। উত্তম কুমার তখন মেকআপ নিচ্ছিলেন। আয়নায় ভদ্রলোকের মুখ দেখতে পেয়ে চিৎকার করে বললেন, সাবাস, তুই দেখছি বাঘের বাচ্চা, শিল্পীকে সম্মান দিতে পারিস। নবীন অভিনেতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি বলছো? তোর মুখের ওপর দিয়ে না বলে দিয়েছিস শুনে কি যে ভালো লাগছে। এই কথা তুমি জানলে কি করে? ভদ্রলোক বুঝতেই পারছিল না 5 মিনিট আগে গ্রিন রুমের বন্ধ ঘরে যে ঘটনা ঘটেছে তা এত দূর আরেকটা স্টুডিওতে এসে উত্তম কুমার জানলেন কি করে। উত্তম কুমার হেসে বলেছিলেন,
দেয়ালের কান আছে, দেয়াল যা শোনে তা হাওয়ায় উড়িয়ে দেয়। এ লাইনে কিছুই চাপা থাকে না। অরূপ সেন বললেন, মনে রেখো, তখন কিন্তু মোবাইল ফোনের অস্তিত্ব কারো জানা ছিল না। কি করে ওর কাছে খবরটা এলো? তিথি জিজ্ঞাসা করলো। ঈশ্বর জানেন। গল্পটা বললাম কারণ তোমার দাদার ব্যবহারে বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলেছ, এই খবর সবাই শুনেছে। তোমার ওপর খুশি হয়েছে, অথচ সবাই এমন ভাব করে আছে যে কেউ কিছু জানে না। নিশ্চয় ধর্মটাই এমন। এখানে অন্তত প্রয়োজন ছাড়া মুখ খুলবে না। আর ওই প্রয়োজনটা শুধু নিজের জন্য হলেই হবে। কারো সম্পর্কে কোনো মন্তব্য করবে না। তুমি যা বলবে তার উপর 10 পোঁচ রং চাপানো হবে। ওই যে 3 বাদর, যারা চোখ মুখ আর কান ঢেকে বসে আছে তাদের অনুসরণ করা সবচেয়ে ভালো পথ। যাক, এখন মন দাও কাজে। আমি চেষ্টা করছি, কিন্তু এই কিন্তুটার কোনো মানে হয় না। তোমাদের পরিবারে দাদাই সিদ্ধান্ত নেন? না, বাবা মা আছেন। উনি কি এর আগে রোজ তোমার সঙ্গে এখানে এসেছেন? না, হঠাৎ খেয়াল হয়েছে। আসলে দাদা খুব কনজারভেটিভ, মেয়েদের চাকরি করা পছন্দই করে না। এখানে এসেছিল খুদ ধরে বের করে যেতে, যাতে আমি অভিনয় ছেড়ে দিই। তাহলে তো তাকে চলে যেতে বলেছ? হ্যাঁ, শেষ পর্যন্ত বাধ্য হলাম। ব্যাস, ওখানেই চ্যাপ্টার শেষ। কাজের জায়গায় উনি তোমার দাদা নন, বাড়িতে অবশ্যই দাদা। এটা ভেবে মন থেকে চিন্তা ছেড়ে ফেলো। আপনি খুব সুন্দর কথা বলেছেন, হেসে ফেলো তিথি। এইভাবে পারা যায়। যারা পারে তারা হারে না, চেষ্টা করো। মাথা নেড়ে কয়েক পা এগোতেই নিজের নামটা শুনল সে। হাই তিথির। তিথির ঘুরে দাঁড়িয়ে অবাক হলো, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? শুনলাম তুমি এই ফ্লোরে আছো, খুব কাজ করছো। খুব কোথায়? কৌশিককে এখানে আশা করেনি তিথি। এই কৌশিকের সঙ্গে বিভাসদার সিরিয়ালে সে অভিনয় করেছে। সাধারণত সে ফ্লোরে কাজ নেই, সেই ফ্লোরে অভিনেতা অভিনেত্রীরা সচরাচর যান না। কৌশিক এসেছে তার খবর শুনে ভালোই লাগলো তিথির। শুনছো, সামনের মাস থেকে অশোকদা টানা শুটিং শুরু করছেন, বিভাসদা বলেছেন। তোমার ডেট নেয়নি ওরা? কৌশিক জিজ্ঞাসা করলেন। না, 2-1 দিনের মধ্যে নেবে। আজ আর কটা সিন বাকি আছে তোমার? খেয়াল করিনি। কাটতে পারবে মানে? তিথির অবাক। ডিরেক্টর কীরকম, খুব কড়া? জানি না। তাহলে বলো, পেটে খুব যন্ত্রণা হচ্ছে, কাজ করতে পারবে না আজ। কেন? চলো একটু লং ড্রাইভে যাই, ডায়মন্ড হারবার ছাড়িয়ে। রাত 9টার মধ্যে ফিরে আসবো। পাগল? মানে? তুমি উত্তেজনা চাও না? কাজ পেলে অনর্থক উত্তেজিত হতে যাব কেন? আহা বেশ, আমার অনুরোধে না হয় চলো। কৌশিকের গলায় নয়। আমি বুঝতে পারছি না, আপনি আমাকে এরকম অনুরোধ কেন করছেন? আমি তোমাকে বন্ধু বলে মনে করি তাই। কৌশিক কথা বলা মাত্র আলো জ্বলে উঠল। রাজনদীর গলা শোনা গেল, তিতির। তিতির এগিয়ে গেল, তার খুব রাগ হচ্ছিল। রাজনদী জিজ্ঞাসা করলো, সংলাপ কি ঠিক আছে না আরেকবার দেখে নেবে? অরূপ সেন বললেন, আমার মনে নেই, কানে ঢুকিয়ে দাও। সহকারী দুজনের সংলাপ আউড়ে গেল। বেশ বড় দৃশ্য। এই দৃশ্য অরূপ সেনের সঙ্গে তিতিরের বেশ কথা কাটাকাটি নাটক আছে। শোনা হয়ে গেল। অরূপ সেন চোখ বন্ধ করে বললেন, একটা মনিটর করে নাও, ঝালিয়ে নিয়ে একবার। তিতির চটপট চলে গেল রাজানন্দীর কাছে, নিচু গলায় বলল, টেক করুন। হ্যাঁ। রিহার্সাল করবেন না? ভুল হলে কেটে দেবেন। ওকে। প্রথমত ঘোষণাগুলো করে অ্যাকশন বলল রাজানন্দী। সংলাপ বলা শুরু হতেই অরূপ সেন অবাক হয়ে গেলেন তিতিরের দিকে। ওর গলায় রাগ জ্বলে এত সোচ্চার হয়ে ফুটে উঠবে তা ভদ্রলোক ভাবতে পারেনি। তিনি নিজের সংলাপ নিচু পদে নামিয়ে আনতে তিতিরকে আরও জোরালো শোনালো। একেবারে শেষ পর্বে অরূপ সেন আচমকা গলা তুলে ধমক দিলেন তিতিরকে বাড়াবাড়ি করার জন্য। তিতিরের কোনো সংলাপও ছিল না, শুধু তার ঠোঁট কাঁপতে লাগলো অভিমানে। কাট, লাইটস অন। রাজানন্দীর গলা শোনা গেল। এগিয়ে গেলেন অরূপ সেন। খুব ভালো হয়েছে তিতির, কিন্তু তুমি তো কিছুতেই এই অভিনয় রিপিট করতে পারবে না। এই কথা বলার ঢং, ইমোশন তুমি আচমকা তৈরি করেছো?
সচেতন হয়ে এটাই দ্বিতীয়বার কেউ করতে পারবে না, তুমিও না। রাজানন্দী বলল, অরূপদা, কয়েকটা ক্লোজ আপ নেব? প্রথমে তিথিরের, তারপর আপনার সংলাপ ছাড়া। মানে সিনটা নেবে না? নেওয়া হয়ে গেছে। মাই গড, তুমি আমাকে না জানিয়ে ত্যাগ করলে। অবাক হয়ে তাকালেন অরূপ সেন। না মানে তিতির? তিতির কি? তিতির বলল। রাজা বলতে বাধ্য হলো। অরূপ সেন তিতিরের দিকে তাকালেন, তারপর গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, আজকে আমার আর কোনো সিন আছে রাজা? একটা। ওটা পরে ভেবো। লম্বা লম্বা পা ফেলে সেট থেকে বেরিয়ে গেলেন অরূপ সেন। রাজানন্দী বলল, খেপে গেছে। তুমি বললে আর আমি শুনলাম, এটা ঠিক হয়নি। আমি বুঝতে পারছি না অন্যায়টা কী হলো। অরূপটা প্রিপেয়ার ছিলেন না, তুমি নতুন। তোমার কথা শুনে আমি টেক করলাম, এটা উনি মানতে পারছেন না। এমনিতেই ভালো, কিন্তু রাগলে ওকে সামলানো যায় না। কিন্তু উনি তো ভালোই অভিনয় করছেন, তিতির বলল। আরে বাবা, ভালো মন্দ আমি বুঝি না, আমি ঝামেলা চাই না। আমি একবার ওর সঙ্গে কথা বলবো, এখন যেও না, কোনো লাভ হবে না। রাজানন্দী বলল, নেক্সট সিন। বেশ ঘাবড়ে গেল তিথি। যে মানুষটা এতক্ষণ তার সঙ্গে কত আন্তরিক হয়ে কথা বলছিল, তার এমন পরিবর্তন হয়ে গেল। অরূপ সেন যদি জানতেন ওটাই ফাইনাল টেক, রিহার্সাল নয়, তাহলে আর কীরকম অভিনয় করতেন? নাকি নতুন মেয়েকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা উনি সহ্য করতে পারছেন না। সে ফ্লোরের বাইরে এলো। এই দৃশ্যে তার কোনো কাজ নেই। অসম্ভব। এইসব লোকের জন্য ইন্ডাস্ট্রি 12টা বাজছে। তাকে দেখল তিথি। কৌশিক পাশে এসে দাঁড়িয়েছে। সে কথা বলল না। এত ইগো কেন? তুমি নতুন বলে উনি অপমান করবেন? তোমার উচিত ওর বিরুদ্ধে আর্টিস্ট ফোরামে কমপ্লেন করা। কেন? নেশা করে সেটে এসে উনি তোমাকে অপমান করছেন। বারে, আমাকে অপমান করলো কখন? ওই যে তোমার ওপর রাগ দেখে সেট থেকে চলে গেলেন, এটা তোমাকে অপমান করা নয়? তুমি ডিরেক্টরকে বলে দাও এই প্রতিবাদে আজ কাজ করবে না। তার বদলে কি করব? মন হালকা করতে ঘুরে আসি। আপনার সঙ্গে ঘুরতে যেতে আমার একটুও ইচ্ছে হচ্ছে না। ও, তাই বলো? আচ্ছা সরি, তোমাকে বিরক্ত করছি বলে। কৌশিক আর দাঁড়ালো না। দূরে দাঁড়ানো একটা গাড়িতে উঠে বসলো। দিদি লক্ষ্য করলো সেই গাড়িতে আরও দুজন বসে আছে। অর্থাৎ ওরা তিনজন দূরে বেড়াতে যাচ্ছে। একজন মহিলা থাকলে ফুর্তি জমে বলে স্টুডিওতে এসেছিল। তার খবর পেয়ে ভেবেছিল সহজে পাওয়া যাবে, শুধু তার জন্য আসেনি। গাড়িটা বেরিয়ে গেল স্টুডিও থেকে। নিঃশ্বাস ফেলল দিদি। এদের কাছে হয়তো মেয়েরা খুব সহজলভ্য। ধারণাটা বোধহয় মেয়েরাই ওদের মনে জন্ম দিয়েছে। সহকারীকে কাজ বানাতে বলে রাজানন্দী গিয়েছিল মেকআপ রুমে। সেখানে কি কথা হয়েছিল তিথির জানে না। কিন্তু 8 ঘন্টা পর রাজা ফিরে এলো হাসি মুখে। ক্যামেরাম্যানকে বলল, দাদা রাজি হয়েছেন, মেকআপ করার দরকার নেই, সিনটা নেওয়া যাবে। ক্যামেরাম্যান বলল, খুব তোর পালেন নিশ্চয়ই। রাজা এমন ভাবলে হাসলেন যেন অরূপ সেনের রাগ নিয়ে সে চিন্তিত নয়। বলল, কোথাকার কিসে লেগে যায় বুঝলে, কিন্তু মুশকিল হলো এর মধ্যে বেশি খাওয়া হয়ে গিয়েছে। ক্যামেরাম্যান বলল, এটা উনি ঠিক কাজ করছেন না। স্টুডিওতে বসে মদ উনি খেতে পারেন না। ওয়াটার বোতলে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আসেন, কিন্তু সবাই তো বুঝতে পারে। রাজা মাথা নাড়ল। ঠিক, দেখে মনে হলো এখান থেকে বেরিয়ে অনেকটাই খেয়েছেন। যদি সেটে না আসতে পারেন বা এলেও যদি অভিনয় করতে না পারেন তখন দেখা যাবে। তাহলে এক কাজ করি, উনি সেটে আসা মাত্র ওর দিকে ফোকাস করব। উনি যে নেশে টলমল করছিল তার প্রমাণ রাখতে হবে। ক্যামেরাম্যান বলল। রাজা বলল, অরূপ সেন খুব বুদ্ধিমান লোক। তুমি ধরা পড়লে কি হবে বুঝতে পারছো? ওটা আমার উপর ছেড়ে দিন। হাসলো ক্যামেরাম্যান। দিদি যে কথাগুলো শুনছে তারা ওরা গ্রাহ্যই করলো না। হয়তো মনে করলো তিতিরের ওপর রেগে গিয়ে অরূপ সেন ওইসব কাণ্ড করছেন বলে তিতিরের ওদের দলে আছে। কিন্তু তিতিরের ভালো লাগছে না। অরূপ সেনের আগের কারণ যেমন সে বুঝতে পারছে না, তেমনি এদের ষড়যন্ত্রকেও সে সমর্থন করতে পারছিল না। দিনের বাকি কাজগুলো যেমন তেমনভাবে শেষ হয়ে গেল। তিথি ঠিক করলো এইসব ব্যাপারে সে নাক গলাবে না। সে অভিনয় করতে এসেছে, করে চলে যাবে। রাগারাগি বা ষড়যন্ত্রের মধ্যে সে নেই।
একেবারে শেষ দৃশ্যে অরূপ সেনের অভিনয় আছে। ভেতর থেকে বেরিয়ে এসে তিতির দিকে তাকিয়ে পড়ল, যাচ্ছি, যা ভালো বোঝো তাই করো। সহকারীকে না পাঠিয়ে রাজা নিজেই গেল তাকে ভাব ডাকতে। মিনিট পাঁচেকের মধ্যে তৈরি হয়ে ওর সঙ্গে সেট এলেন অরূপ সেন। ঢুকে জিজ্ঞাসা করলেন, লাইটস রেডি? তিতির লক্ষ্য করলো ওকে দেখা মাত্রই পাম ক্যামেরাম্যান ওর দিকে ক্যামেরার মুখ ঘুরিয়েছে। ওটা শুটিং জোন না হওয়া সত্ত্বেও ওখানে আলো ফেলা হয়েছে যাতে ওর ছবি ভালোভাবে তোলা হয়। রাজা বলল, হ্যাঁ সবাই রেডি? কো আর্টিস্টকে জায়গায় যেতে বলো। আমি কোন দিন থেকে আসব? আপনি ভেতরের দরজা খুলে ঘরে ঢুকে তিতিরকে সংলাপটা বলে আউট অফ ফ্রেম হয়ে যাবেন। ক্যামেরা তখন এই জোনটায় থাকবে। রাজা বুঝিয়ে দিল। অরূপ সেন পেছন থেকে চলে যাওয়া মাত্র রাজা তিতিরকে ইশারা করলো ঘরের কোণে টেবিল চেয়ারের কাছে যেতে। তার এই দৃশ্যে ওখানেই থাকার কথা। তিতির গেল। মাথায় তখন একটু চিন্তাই। অরূপ সেন তাকে কো আর্টিস্ট বলেছেন, নামটাও এর মধ্যে ভুলে গেলেন নাকি? লাইটস, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন বলার পর দরজা খুলে বেরোলেন অরূপ সেন। তিনি যেই বলছেন যাচ্ছি, অমনি ক্যামেরাম্যান চেঁচিয়ে উঠল, সরি সরি। রাজা জিজ্ঞাসা করলো, কি হলো? ক্যাসেট শেষ, এই একটা নতুন ক্যাসেট, কুইক। দরকার হবে না বললেন অরূপ সেন। মানে? রাজা তাকালো। তোমার ক্যামেরাম্যান অনর্থক মিনিট পাঁচেক আমার ছবি তুলেছে একটু আগে, ওটা মুছে নিতে বলো। নতুন ক্যাসেটের দরকার হবে না, টেক করো। বলে চলে গেলেন আবার পেছনে। দরজা বন্ধ করলেন নিজের হাতে। পুরো ফ্লোর নিঃশব্দ। অবশেষে মাথা নাড়ল রাজা। জ্বলন্ত দৃষ্টিতে সে তাকিয়ে আছে ক্যামেরাম্যানের দিকে। ক্যামেরাম্যান মাথা নিচু করে অপচয়ের টেপ মুছে ফেলেছে। আবার ঘোষণা করল রাজা। বেরিয়ে এলেন অরূপ সেন। গলা নামিয়ে না তাকিয়ে বললেন, যাচ্ছি, যা ভালো বোঝো তাই করো। বলে দাঁড়ালেন কয়েক সেকেন্ড, তারপর ক্যামেরার আওতায় বাইরে চলে এলেন। তিতির অবাক হয়ে গিয়েছিল। ওখানে তো ওর এভাবে দাঁড়ানোর কথা নয়, কিন্তু দাঁড়ানোর কারণে যে দ্বিধায় ভাবটা ফুটে উঠল তার দৃশ্যটিকে অর্থবহ করে তুলল। হঠাৎ তার খেয়াল হলো রাজা কাট বলছে না, অর্থাৎ ক্যামেরা এখন তার দিকে। বোঝা মতো রাজা চিৎকার করলো, কাট। রাজা জিজ্ঞাসা করলো, হঠাৎ এক্সপ্রেশন চেঞ্জ করলে কেন? মানে? অরূপদা বেরিয়ে যাওয়ার পর তোমার মুখে যে বিস্ময় ফুটে উঠেছিল তা দারুণ, কিন্তু হঠাৎ সেটা বদলে গেল, তুমি অ্যালার্ট হয়ে গেলে। রাজা বলল, ওর কি সংলাপ বলে ওখানে কিছুটা সময় থাকার কথা ছিল? না, কিন্তু দাঁড়ানোর জন্যই ভালো লেগেছে। আপনি বলেছিলেন ওর যাওয়াতে দৃশ্যটা শেষ হবে, আমাকে ক্যামেরায় ধরবেন বলেননি তো? ঠিক, কিন্তু তুমি যখন ওরকম অবাক হওয়া এক্সপ্রেশন দিলে তখন আরেকটু যদি হোল্ড করতে পারতে। রাজা বলা মাত্র ক্যামেরাম্যানকে ডাকলো, দাদা মনিটরে দেখে যান, আর দরকার ছিল না। সবাই হুড়মুড় করে ছুটে মনিটরের দিকে, কিন্তু একটু ইচ্ছে হলো না তিতিরের। এই দৃশ্যে সে তো অভিনয় করেনি। অরূপ সেন অভিনয় দেখে সে সত্যি সত্যি অবাক হয়েছিল, অথচ এরা ওটাকে অভিনয় বলে মনে করছে। সে তাকালো, অরূপ সেন ফ্লোরে নেই। তখনই বোধহয় বেরিয়ে গেছেন। প্যাক আপ হয়ে গেল। মেকআপ রুমে এসে মেকআপ তুলে সে প্রোডাকশনের একটি ছেলেকে ডাকলো। অরূপ সেন কোন মেকআপ রুমে আছেন? দাদা তো একটু আগেই চলে গেলেন। ও, যদি কোনো অন্যায় করে থাকেন সে তাহলে মানুষটার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই যে লোকটা দ্বিতীয়বার ফ্লোরে এলো, ওরা ওর মাতলাম ও ক্যামেরায় বন্দি করার জন্য এত তোড়জোড় করলো, কিন্তু হতাশ হলো ওদের। ওর আচরণে মাতলামোর কোনো চিহ্ন ছিল না, গলার স্বরও ছিল স্পষ্ট। এমনকি ক্যামেরাম্যানের কারসাজি ওর নজর এড়ায়নি। মাতাল হলে কি সেটা কি সম্ভব হতো? বাড়ি চলে এলো তিতিরের। বাড়িটায় যত কাছাকাছি হচ্ছিল তত আতঙ্কিত বাড়ছিল। বাবা দরজা খুলল। জিনিসগুলো তিতির বইয়ে দেখছে বলে, দে আমাকে দে। না না না, আমি পারবো। ভিতরে ঢুকলো সে। বাবা দরজা বন্ধ করতেই তিতি জিজ্ঞাসা করলো, দাদা কোথায়? কেন, সে তো তোর সঙ্গে সকালে বেরিয়ে গেল, সারাদিন ছিল না।
না, লাঞ্চের পর আমি ওকে যেতে বলেছিলাম। কেন? সে তো তোর সঙ্গে সকালে বেরিয়ে গেল, সারাদিন ছিল না। না, লাঞ্চের পর আমি ওকে চলে যেতে বলেছিলাম। কেন? সে সঙ্গে থাকলে কি তোর অসুবিধা হচ্ছিল? মা এসে দাঁড়ালো সামনে, এক মুহূর্ত তাকিয়ে তিতির মাথা নাড়ল, হ্যাঁ। তারপর জিনিসগুলো নিয়ে ঢুকে গেল নিজের ঘরে। তো আপনারা শুনছিলেন উপন্যাস হিরে বসানো সোনার ফুল এর সপ্তদশ পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।